3.5 ঘন্টা সময় এই ব্যস্ততার যুগে অনেক মূল্যবান সম্পদ। কারণ টাইম ইজ মানি বিসাইড হইচইস সাবস্ক্রিপশন ফি। তো আপনি যদি জানতে চান আপনার এই মূল্যবান 3.5 ঘন্টা সময় হইচইয়ের নতুন মুক্তিপ্রাপ্ত সিরিজ গোলাম মামুন দেখে ব্যয় করবেন কিনা, তাহলে দিস রিভিউ ইজ ফর ইউ। নমস্কার দর্শকবৃন্দ, আমি সায়ন্তন সৈকত রায় হাজির হয়েছি ফিল্মি টকে শিহাব শাহীনের নতুন মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ গোলাম মামুন নিয়ে। তো আপনারা রিলে দৌড় নিয়ে নিশ্চয়ই সবাই শুনেছেন। এখানে 2 বা ততোধিক প্রতিযোগী নিয়ে একটি টিম গঠিত হয়। একটা ব্যাটন নিয়ে দলে একজন সদস্য দৌড় শুরু করে এবং একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছার পর তার হাত থেকে সেই ব্যাটনটা নিয়ে আরেক সদস্য দৌড় শুরু করে। তেমনি এই যে গোলাম মামুনের চরিত্রটা, তার গল্পটা, তা নিয়ে প্রথম দৌড় শুরু করেছিলেন তানিম রহমান অংশু। জানি না কেন এবার গোলাম মামুনের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে শিহাব শাহীনের হাতে। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আমি এখানেই বলে দিচ্ছি, এই যে গোলাম মামুনের যে ব্যাটনটা শিহাব শাহীনের হাতে তুলে দেওয়া হলো, তা নিয়ে শিহাব শাহীন খুব দুর্দান্তভাবেই রেসটা শেষ করেছেন। আর যদি জানতে চান কেন এমনটা বলছি, তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করে আমার বকবক শুনুন। শিহাব শাহীনের থ্রিলারধর্মী যতগুলো কাজ দেখলাম, মরিচিকা, সিন্ডিকেট, মাইসেলফ, অ্যালেন স্বপন, আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি যে তিনি একজন মাস্টার মেকার। রোমান্টিক গল্পের পাশাপাশি এই যে থ্রিলার মিস্ট্রি জনরাতে তার সত্যিই বিকল্প খোঁজা কঠিন। যেখানে এই গোলাম মামুনের আগের কিস্তি বুকের মধ্যে আগুন, কিছু কিছু দৃশ্য ছিল যে আসলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে হয়েছে। সেখানে এই গোলাম মামুনে এমন হয়েছে যে আমাকে কয়েকবার পিছনে গিয়ে দেখতে হচ্ছিল যে আসলে কি ঘটেছিল, মানে যেটা থেকে এই সিনটা বিল্ড আপ হয়েছে। পুরো গল্পটা হচ্ছে একটা পেঁয়াজের খোসার মতো, যে একটা একটা করে লেয়ার খোলা হচ্ছে, নতুন একটা লেয়ার আসছে, একটা একটা করে লেয়ার খোলা হচ্ছে, নতুন একটা লেয়ার আসছে, এবং প্রতিটা লেয়ারই কিন্তু ঝাঁচালো। গল্পটা লিখেছেন পশ্চিমবঙ্গের অয়ন চক্রবর্তী, তাকে আমার মুগ্ধতা ভরা কুর্নিশ। এছাড়াও পরিচালক শিহাব শাহীন এবং মেজবাউদ্দিন সুমনকে তাদের দুর্দান্ত স্ক্রিপ্ট এবং ডায়ালগের জন্য হাততালি। কিন্তু কিছু কিছু জায়গায়, বিশেষ করে শেষের দিকে, কি একটু বেশি ইনফরমেশন কাট হয়ে গেল না? কেন বলছি তা আপনারা যারা দেখবেন তারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এখানে অতটা বেশি ডিসকাস করতে চাচ্ছি না। তবে শিহাব শাহীনের থ্রিলারধর্মী কাজগুলোর একটা ট্যাগলাইন কি জানেন? সেটা হচ্ছে শয়তানের বিনাশ নাই। হ্যাঁ, মরিচিকাতে আমরা আফনান নিশোর মুখে এই সংলাপটি শুনেছিলাম। ওনার কোনো কাজে আপনি পরিপূর্ণ সন্তুষ্টিটা পাবেন না, মানে একজন দর্শক হিসেবে আপনি পরিপূর্ণ সন্তুষ্টিটা পাবেন না। সেটা আমি নির্মাণগত দিক থেকে বলছি না, কিন্তু একটা গল্প বা একটা সিনেমা দেখে শেষে আমাদের মধ্যে যে একটা স্যাটিসফিকেশন কাজ করে, তা হচ্ছে ওনার থ্রিলারধর্মী কাজগুলো আমাদেরকে দেয় না। উনি আসলে আমাদেরকে স্টোক বাইকের যে এন্টারটেনমেন্ট, সেটা উনি দিতে আসেননি। মানে একটা গল্পে একটা ক্রাইসিস থাকবে, একটা হিরো থাকবে, সেই হিরো সেই ক্রাইসিসটা পুরোপুরি সমাধান করে দেবে, এই পিসটা, এই মেন্টাল পিসটা তিনি আমাদেরকে দেন না। কারণ তিনি আমাদের মনের মধ্যে একটা খচখচানি দিয়ে রাখেনি। তার থ্রিলারধর্মী গল্পে খলনায়করা যেন রাবণের মতো, তার 10টা মাথা, নায়ক হয়তো বড় জোর 1টা বা 2টা মাথা কাটতে পারে, কিন্তু বাকি 8টা মাথার যে একটা অট্ট হাসি, সেই অট্ট হাসিটা আপনাকে অস্বস্তিতে রাখবেই। এবং বাস্তবে কিন্তু তাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ধরা পড়ছে, এই ধরা পড়ছে, ওই ধরা পড়ছে, প্রত্যেকে বড়কে হেডলাইন হচ্ছে, কিন্তু আসলেই কি যে সিন্ডিকেট, যে হুকুমত, তার কি কোনো কিছু হচ্ছে? এই সিন্ডিকেট এবং হুকুমত বলতে গিয়ে আমার একটা কথা মনে হলো, যদি কোনোভাবে সিন্ডিকেটের অ্যালেন স্বপনের সাথে এই হুকুমতের একটা কানেকশন দেখানো যায়, দারুণ হবে কিন্তু। যা হোক, এবার অভিনয়ের দিকে আসি। প্রথমে অবশ্যই জিয়াউল ফারুক অপূর্বের কথা বলবো। একজন অভিনয় শিল্পীর যদি অভিনয়ের প্রতি প্রবল ক্ষুধা থাকে, তবেই তার নিজের রোমান্টিক চক্রের পর ইমেজটা ভেঙে চুরে এমন একটা দুর্দান্ত অভিনয় করা যায়। যেখানে আগের বুকের মধ্যে আগুন পর্বটাতে গোলাম মামুন চরিত্র ছিল ডোমিনেটিং, সেই পুরো কাহিনীটাকে ডোমিনেট করেছে, অন্যান্য ক্যারেক্টারকে ডোমিনেট করেছে। সেখানে এই সিরিজে গোলাম মামুন কিন্তু অনেকটা ডোমিনেটেড, সে সাবমিসিভ। সেখানে মানে এই যে একটা কন্ট্রাস্ট, মানে আগের পর্বের সাথে এই পর্বের চরিত্রটার যেটা কন্ট্রাস্ট, সেটা যে অপূর্ব এত দারুণভাবে ফুটিয়ে তুলেছে, সেটা খুবই মুগ্ধকর। বলা চলে যে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন অপূর্ব। সাবিনা নূরকে নিয়ে বলতে গেলে বলা যায় যে আমি শুনতে পেয়েছিলাম যে শ্যাম বেনাগাল যে মুজিব সিনেমাটা বানিয়েছেন, সেখানে সাবিনা নূর কিন্তু অভিনয় করেছেন। তার যে অভিনয়ের প্রতি তার যে মন মানসিকতার যে পরিবর্তনটা, সেটা নাকি সেখান থেকেই শুরু হয়েছিল। তো এছাড়াও আমরা হারকিউলিসে দেখেছিলাম যে ওয়েব সিরিজ, সেখানে তিনি খুবই দারুণ একটা অভিনয় করেছিলেন। তেমনি এখানেও উনি একটা নো মেকআপ লুক, এছাড়া তার ছিল হচ্ছে একটা শুষ্ক ঠোঁট। উনি সাধারণত গ্ল্যামারাস যেসব চরিত্র করে, তার থেকে পুরো বিপরীত ছিল হচ্ছে এখানে যে রাহি চরিত্রটি, সেটি। তো উনি হচ্ছে একটা এক্সপ্রেশন বারবার দিচ্ছিলেন যে মানে চিন্তার মধ্যে আছেন যে ঠোঁটটাকে এরকম করে। এই জিনিসটা আমারটা খুবই বাজে হয়েছে আমি জানি, কিন্তু সাবিনা নূরকে কিন্তু খুবই বিশ্বাসযোগ্য লাগছিল এবং মনে হচ্ছিল যে উনি আসলেই খুব মরিয়া হয়ে উনি কেসটা সলভ করতে চান, বা ওনার যে মিশনটা আছে সেটা উনি অ্যাকমপ্লিশ করতে চান। এবং সত্যি ওনাকে যত মানে একটা সময় ছিল যখন সাবিনা নূর বা আরও কয়েকজন আছেন যে তাদেরকে আসলে পর্দা দেখলে ধরনের একটা মানে ওই চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এরকম টাইপ পেন মনে হতো। কিন্তু আমি মুগ্ধ হয়ে আসলে দেখলাম যে তার পারফরমেন্স, তাও আবার এমন একজনের সাথে যার সাথে তিনি অনেকগুলো রোমান্টিক নাটকে অভিনয় করেছেন। তো এই জায়গায় যে একটা ভিন্ন একটা জুটি, সেই জুটিটা কিন্তু খুব ভালো লেগেছে। যদিও
একটু রোমান্টিক অ্যাঙ্গেল আসতে শুরু করেছিল, সেটা হয়তো আমরা যদি গোলাম মামুনের পরের পার্ট আসে সেখানে হয়তো আমরা দেখতে পাবো, জানি না। তো তারপরও এখানে যে পারফরমেন্স সেটা কিন্তু আসলে খুবই ভালো হয়েছে। তো এরপর আসছে রবিন চরিত্রে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণের কথা। আমার ব্যাপারটা একটু বদনাম আছে যে আমি হয়তো ইমতিয়াজ বর্ষণের ব্যাপারে একটু বায়াসড, মানে এই লোকটাকে আমার কোনো কারণ ছাড়াই ভালো লাগে। সেটা হচ্ছে আমি যখন ওনার প্রথম 49 দেখি, সেই 49 আরে এই এই লোকটা তো আসলে খুব দারুণ একটা অভিনয় করে। আমি জানি না কেন উনার, তারপর মোস্তফা মনোয়ার, ওনাদের প্রতি আমার, আমি জানি না এক ধরনের একটা পক্ষ হয়তো কাজ করে, যেটাই হোক। কিন্তু এখানে আমি বলবো ওনার চরিত্রটা নিয়ে আলোচনা আগে, মানে চরিত্রটা কি একটু রিপিটেটিভ হয়ে গেল না? মানে নাকি হয়তো ওই যে কিছুদিন আগেই চরিত্রটি আছে কালপুরুষ মুক্তি পেল, সেখানেও কিন্তু ইমতিয়াজ বর্ষণ যে চরিত্রটাতে অভিনয় করেছে মানে একই রকম প্রায়, মানে একটা ইগো। এটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো পুলিশ ইনভেস্টিগেশন বা কিংবা কোনো একটা গোয়েন্দা সংস্থা ভিত্তিক যদি ইনভেস্টিগেটিভ থ্রিলার হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই মেন হিরোর পাশাপাশি একটা হচ্ছে মানে নাক উঁচু ইগো কেমন ধরনের একটা হচ্ছে পুলিশ রাখবে, যার কাজই হচ্ছে ওর পিছনে মানে কাঠি করা, যেটাকে বলে আর কি। তো এক ধরনের একটু রিপিটেটিভ যদিও লেগেছে, কিন্তু তারপরে ইমতিয়াজ বর্ষণ তার যে অভিনয়ের যে ক্যালিবার, সেই অভিনয়ের ক্যালিবার দিয়ে কিন্তু চরিত্রটাকে নানা রকম ডাইমেনশন এনেছেন। স্পেশালি ওনার মুখের যে একটা এক্সপ্রেশন, উনি মুখটা একটু ফুলিয়ে রেখেছেন। আমি জানি আমার এক্সপ্রেশনে বাধা হচ্ছে, আমি জাস্ট বুঝানোর জন্য বলছি। তো মানে এটা কাইন্ড অফ গডফাদারের মধ্যে যে আল পাচিনো যেরকমভাবে তার চোয়ালে একটা পরিবর্তন এনেছেন, আমার কাছে মনে হয়েছে যে ইমতিয়াজ বর্ষণও এই জায়গায় এরকম কোনো কিছু একটা হয়তো করেছেন, যে কারণে কিন্তু তার পুরো অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেছে। মানে যতবার আমাকে পর্দায় দেখছি মনে হচ্ছে সিরিয়াস, গম্ভীর। এবং সত্যি কথা বলতে কি, যতগুলো এখানে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন ইনক্লুডিং জিয়াউল ফারুক অপূর্ব সেখানে এবং দীপক গোস্বামী, এদের থেকে হচ্ছে ইমতিয়াজ বর্ষণ ওনাকেই হচ্ছে একটু পুলিশ 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 লেগেছে। মানে ওনার যে রিকগনিশন, সেই রিকগনিশনের সাথে ম্যাচ খাওয়া অ্যাটিটিউড ব্যক্তিত্ব তাকেই লেগেছে আর কি। বায়াস বায়াস। ইমতিয়াজ বর্ষণের কথা বলে চলে আসে শারলিন ফারজানার কথা। উনি কিন্তু একটা হৃদয়ের কী বলবো, হৃদয়ের খুব কাছের একটা অনুভূতি তিনি। তো অনেকদিন পরে তাকে দেখলাম পর্দায়, মাঝখানে একটা বিরতি নিয়েছিলেন ওনার বিবাহ পরবর্তী সময়ে, একটা তারপর প্রেগনেন্সির একটা ব্যাপার ছিল। তো ওনাকে দেখে আসলেই ভালো লাগলো। নাজমুল সাকিব ভাইয়ের চরিত্রটা প্রথম পার্টের তুলনায় কিন্তু বেশ সন্তোষজনক। আমি কয়েকদিন আগে দেখেছিলাম যখন নাজমুল সাকিব ভাই একটা সাক্ষাৎকার দিয়েছিলেন কোনোখানে, সেখানে একজন কমেন্ট করেছিলেন যে নাজমুল সাকিব আসলে তার যে ক্যালিবার এবং তার বাসনভঙ্গি, তার কথাবার্তা স্টাইল, কিংবা তার যে অ্যাক্টিং সম্বন্ধে তার যে বোঝার যে একটা অনুভূতি আছে, সেটাকে পরিচালকরা কোনোভাবে ব্যবহার করতে পারছেন না। তো এখানে কিন্তু প্রথমে দেখে দেখে মনে হচ্ছিল যে ওনাকে হয়তো ওইরকম একটা কমিক রিলিফ বা একটা মানে টাইপকাস্ট একটা চরিত্র যেগুলো উনি করেছে, মহানগরে করেছিলেন, তারপর হচ্ছে এই বুকের মধ্যে আগুনের মধ্যেও করেছিলেন আর কি, যে মধুর মিলন, মানে একটা কমেডি টাইপ রিলিফ আর কি। কিন্তু সেই তুলনায় ওনার চরিত্রটার ব্যাপ্তি বেড়েছে এবং ওনার অভিনয়ও কিন্তু নানা রকম ঘাত প্রতিঘাত ছিল। কখনো উনি হচ্ছে কমিক টোনে যাচ্ছে, কখনো হচ্ছে উনি ওনার যে রেসপন্সিবিলিটি সেটা খুব ভালোভাবে পালন করছে। আবার উনি যখন হচ্ছে গোয়েন্দার ইনভেস্টিগেশনের সামনে, তখনও কিন্তু ওনার গলার টোন পরিবর্তন হয়ে যাচ্ছে, ওনার তাকানোটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আমার কাছে কিন্তু এবার খুব ভালো লেগেছে সাকিব থেকে। শরীফ সিরাজের বেশি কিছু করার ছিল না, উনি কয়েকটা গালি দিয়েই বিদায় দিয়েছেন। তবে অবশ্যই বলতে হবে রাশেদ মামুন অপুর কথা। ওনার কিন্তু ডায়লগ এবং সিন দুটাই কম্পারেটিভলি অনেক কম ছিল, কিন্তু উনি যতবারই পর্দায় এসেছেন ততবারই কিন্তু একটা মানে কাইন্ড অফ সিন্ডিকেটের মধ্যে যতবার নাসিরুদ্দিন খান এসেছিলেন ততবারই দর্শক মনে করেছে যে না কিছু একটা আছে, কিছু একটা। তখন শেষে গিয়ে তো একটা বুম ব্লাস্ট হলো আর কি। তো তেমনিও রাশেদ অপু দেখে হচ্ছে ওরকম একটা প্রত্যাশা হয়তো ছিল, হয়তো তার চরিত্রটাকে দিয়ে পরিচালক একটু অন্যভাবে খেলাতে পারতেন, যে ক্লাইম্যাক্সে যে জিনিসটা ঘটলো আর কি। তো যাই হোক, যেটাই ছিল ভালোই লেগেছে। এবং রাশেদ অপুকে দেখেই যদি হচ্ছে মানে আপনার মাথা দিয়ে প্রথমে আগে সেট হয়ে যায় যে রাশেদ অপু মানেই হচ্ছে এখানে ভিলেন পার্টে আছে, মানে এটাও কিন্তু এক ধরনের রিপিটেটিভ বারবার ব্যবহার এবং বারবার ব্যবহারে ক্লিশে হয়ে যাচ্ছে বিষয়গুলো। তো যা হোক, অভিনয় পার্টটা শেষ, এখন টেকনিক্যাল অ্যাসপেক্টে আসি। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং এই দুটো ক্ষেত্রে শিহাব শাহীন বরাবর যাদের উপর আস্থা রাখেন, সেই কামরুল ইসলাম শুভ এবং লিওন রোজারিও, তারা দুজনেই কিন্তু তাদের আস্থার প্রতিদানটা দিয়েছেন। স্পেশালি এডিটেড একটা দিক আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে কিছু কিছু দৃশ্যের ট্রানজিশন খুবই ভালো লেগেছে আমার কাছে। যেমন ওই যে শীতের টেটাসটা খোঁজার সময় তারা গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো নর্মালি আমরা কি দেখি যে এক জায়গায় গাড়ি করে বলে যে না ঠিক আছে আমরা এখন ওই জায়গায় যাচ্ছি, তখন দেখা যায় ওই জায়গায় গাড়িটা রাস্তা দিয়ে চলছে। স্পেশালি এখন তো ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হয়েছে, এই ড্রোন শট দিত এসে, এখানে কিন্তু আছে কিছু কিছু জায়গায় ড্রোন শট, কিন্তু ওইসব জায়গার মধ্যে মানে গাড়িটা স্টিল আছে, সেখান থেকে মানে ট্রানজিশন হয়েছে এরকম, মানে একটা টান হয়েছে,
সে টার্ন করে আবার হচ্ছে ওই নতুন যে জায়গা, মানে সাপোজ উত্তরা থেকে মালিবাগ, সে মালিবাগের ওই জায়গাটার মধ্যে হচ্ছে আবার সেই গাড়িটা মানে একই রকম স্টিল আছে রেফারেন্স হিসেবে, সেখান থেকে আমার ট্রানজিশনটা ঘুরে, তো দেখা যাচ্ছে ওখানে ওরা গাড়িতে ঢুকছে, এরপরের ট্রানজিশনটা গাড়ি জায়গাতেই আছে, সেখান থেকে হচ্ছে খুলে হচ্ছে আবার ওরা বের হচ্ছে। মানে এই এডিটটা খুবই ভালো গেছে। আবার হচ্ছে যে অপূর্ব আর সাবিলার যে একটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কম্বেট একটা দৃশ্য ছিল, সেটার জন্য কিন্তু এই যে ডিওপি এবং এডিটর এবং যে অ্যাকশন ডিরেক্টর ছিল দীপক দাস, সেই দীপক দাসে কিন্তু হাততালি পাবে। খোয়ামে শানু সন্ধির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাও টপ নচ ছিল। তো মোটা থেকে আমার কাছে গোলাম মামুন একটা খামতিহীনি কাজ। তবে হচ্ছে অরিত্রদাতা যেটা বললো যে গোলাম মামুনের নাকি ইমোশনাল পার্টিকুলার সাথে উনি এঙ্গেজ হতে পারেন নাই, আমার মনে হয় না যে উনি বুকের মধ্যে আগুনটা দেখেছে আর কি। আবার সাগর নীল দাদা যেটা বললো যে কিছু কিছু লাস্টের দিকে কিছু কিছু জায়গায় সংলাপ তার কাছে বোকা বোকা লেগেছে, যে বোকা বোকা করে ওই যে ওই হুকুমত নামটা বলে দিয়েছে। কিন্তু গল্প যদি আমরা দেখি ভালো করে, তাহলে তো বুঝতে পারি যে ওই ওই বোকামি কাজটা করার জন্যই তো হচ্ছে ওই একটা ক্যারেক্টারের জীবন চলে গেল, তাই না? আর সবাই বলছে যে এন্ডিংটা ক্লিশে হয়েছে বা ক্লাইম্যাক্সটা ক্লিশে হয়েছে। তো এটা কিন্তু আমিও যখন সিনটা পুরোপুরি দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে ধুর, এই মানে 3 ঘন্টা এই লাফালাফি করে হচ্ছে এই শেষে এই জায়গাটা দেখার জন্য আমি আসছি। কিন্তু হচ্ছে যখন এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা যখন ঘটলো এরপরে, আমি আসলে আমি বলতে পারছি না যে অ্যান্টি ক্লাইম্যাক্সটা কী ঘটছে। ওই অ্যান্টি ক্লাইম্যাক্সটা আমাদের জায়গায় হচ্ছে মানে যেটার কাছে বলা যায় শয়তানের বিনাশ নাই, হ্যাঁ, ওই জায়গাটা যখন ঘটলো তখন আমি কাছে মনে হচ্ছে না একদম প্রপারলি জাস্টিফাইড একটা ক্লাইম্যাক্স ছিল। এবং এটার পাশাপাশি যে অ্যান্টি ক্লাইম্যাক্সটা ঘটছে সেটাও কিন্তু দারুণ, এবং সেটা পরবর্তীতে সিকুয়েল 3-র জন্য যথেষ্ট। জন্য অনেক শুভকামনা, শিহাব শাহিনের জন্য অনেক শুভকামনা। এবং আপনাদের যদি এই রিভিউটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। অবশ্যই এত কে কে দেখে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাতেই হবে। টাটা, গুড বাই।